স্বাগতম বন্ধুরা। আজকের আলোচনার বিষয়বস্তু হল বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিখ্যাত নাটক ম্যাকবেথ। এটি উইলিয়াম শেক্সপিয়রের 4টি মহান ট্র্যাজেডির মধ্যে একটি। যদিও সম্পূর্ণ নাটকটির গভীরে যাওয়া এক দীর্ঘ যাত্রা, তবে আমরা আজ এই নাটকের মূল সূত্র, চরিত্রগুলোর মানসিক অবস্থা এবং এর সমাজতাত্ত্বিক ও দার্শনিক তাৎপর্য খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় বুঝতে চেষ্টা করব। নাটকের শুরুটা হয় 3টি ভূতপ্রেত বা উইচারদের মাধ্যমে। তারা একটি ঝড়ে ঘোরানো মাঠে মিলিত হয় এবং তাদের বিখ্যাত কথাটি বলে, "When shall we free meet again? In thunder, lightning, or in rain?" অর্থাৎ, আমরা তিনজন আবার কোথা মিলিত হব? ঝড়ে, বজ্রে নাকি বৃষ্টিতে? এই রহস্যময় পরিবেশ থেকেই গল্পের মূল সূচনা। স্কটল্যান্ডের মহাশূন্য লর্ড ম্যাকবেথ এবং তার বন্ধু লর্ড ব্যাঙ্কো যুদ্ধক্ষেত্রে ফিরছেন। তারা পরাজিত ডানমার্ক ও আইরিশ বিদ্রোহীদের পরাজিত করে জয়ী হয়ে ফিরছেন। পথেই তারা সেই 3 ভূতপ্রেতের মুখোমুখি হয়। ভূতগুলো ম্যাকবেথকে থানেসের গ্রাম এবং ফিফের ভবিষ্যৎ রাজা বলে অভিবাদন জানা। আর ব্যাঙ্কোকে শুধু বলেন যে তার বংশধররা রাজা হবে, কিন্তু সে নিজে রাজা হবে না। ম্যাকবেথ প্রথমে বিভ্রান্ত হয়, কিন্তু ব্যাঙ্কো তাকে সতর্ক করে যে এই ভূতগুলো সম্ভবত তারাই যারা মানুষের মনে লোভ জাগিয়ে দেয়া। যুদ্ধ শেষে ম্যাকবেথ এবং ব্যাঙ্কো রানী ডাঙ্কানের কাছে ফিরে আসেন। খবর পাওয়া যায় যে ডাঙ্কানের 2 পুত্র মৃত্যুবরণ করেছে। ফলে ম্যাকবেথের নামে প্রিন্স অফ কেম্বেন উপাধিটি এসে পড়ে। কিন্তু ভূতদের ভবিষ্যৎবাণী নিয়ে ম্যাকবেথের মনে এক গভীর চিন্তা ও লালসা জাগে। নাটকের মূল চালিকাশক্তি হল ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ। তিনি যখন ম্যাকবেথের চিঠি পান, যেখানে তিনি ভূতদের ভবিষ্যৎবাণীর কথা জানান, তখন তিনি বুঝতে পারেন যে এই সুযোগটি ছাড়াছাড়ি করা যায় না। তিনি ম্যাকবেথকে সতর্ক করেন যে তিনি খুব বেশি দুধের মতো নরম মানুষ, যার কাছে রাজ্যের স্বপ্ন দেখার জন্য প্রয়োজনীয় কঠোরতা নেই। তিনি একটি পরিকল্পনা করেন। স্কটল্যান্ডের রাজা ডাঙ্কান যখন ম্যাকবেথের প্রাসাদে রাত্রিযাপনের জন্য আসবেন, তখন তিনি তাকে হত্যা করবেন। লেডি ম্যাকবেথের এই পরিকল্পনাটি অত্যন্ত নির্মম ও সুপরিকল্পিত। তিনি বলেছিলেন, "Look like the innocent flower, but be the serpent under it", অর্থাৎ ফুলের মতো নিরপরাধ দেখাও, কিন্তু তার নিচে সর্পের মতো বিষ থাকো। রাজা ডাঙ্কান যখন আসেন, তখন ম্যাকবেথ প্রথমে দ্বিধা করেন। তিনি জানেন যে ডাঙ্কান ভালো মানুষ, তার ভাগ্নে এবং অতিথি হিসেবে তাকে খুন করা একটি ভয়ঙ্কর অপরাধ। কিন্তু লেডি ম্যাকবেথ তাকে মানসিকভাবে চাপ দেন, তাকে পুরুষত্বের প্রশ্ন তোলা শুরু করেন এবং তার ভালোবাসা নিয়ে সন্দেহের সৃষ্টি করেন। অবশেষে এক রাতে রাজা ডাঙ্কান ঘুমিয়ে পড়লে ম্যাকবেথ তাকে হত্যা করেন। এই ঘটনাটি নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ম্যাকবেথ তার হাতে রক্তমাখা ছুরি নিয়ে ফিরে আসেন এবং ভয়ে কাঁপতে থাকেন। তিনি বলেন, "I have done the deed", আমি কাজটা করেছি। লেডি ম্যাকবেথ তাকে সামলান। তিনি খুনের দায়িত্ব অন্য 2 সেনাপতির উপর চাপান। পরদিন সকালে খুনির খবর ছড়িয়ে পড়ে। ম্যাকবেথ নিজের ক্রোধে সেই 2 সেনাপতিকেই হত্যা করেন, যাতে তারা সাক্ষ্য না দেয় যে তারাই খুন। এইভাবে তিনি রাজা ডাঙ্কানের সিংহাসন দখল করেন এবং স্কটল্যান্ডের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হন। কিন্তু ক্ষমতা পেয়ে কি ম্যাকবেথের মুক্তি এসেছে? বরং আসে তার নিজস্ব পাতাল লোকের সূচনা। ম্যাকবেথ এখনও ভূতদের সেই ভবিষ্যৎবাণী মনে রাখেন যে ব্যাঙ্কোর বংশধররা রাজা হবে। এই ভয়ে তিনি ব্যাঙ্কোকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ব্যাঙ্কোকে হত্যা করা হয়, কিন্তু তার পুত্র ফ্লিঞ্চ ব্যাঙ্কো হাতে বেঁচে চলে এবং পালিয়ে যায়। ম্যাকবেথ ব্যাঙ্কোর সমাধিভোজের ব্যাঙ্কোয়েট আয়োজন করেন। ভোজের মাঝখানে ম্যাকবেথ দেখেন যে ব্যাঙ্কোর ভূত তার সামনে দাঁড়িয়ে আছে। অন্যান্য অতিথি কেউই ভূতকে দেখতে পান না, কিন্তু ম্যাকবেথ বিভ্রান্ত হয়ে চিৎকার করতে থাকেন। এই দৃশ্যটি প্রমাণ করে যে ম্যাকবেথের মনস্তাত্ত্বিক ভারসাম্য বিঘ্নিত হয়েছে। তিনি এখন তার নিজেরই অভিশাপের শিকার। ম্যাকবেথের মানসিক পতন আরও গভীর হয়। তিনি আবার সেই 3 ভূতপ্রেতের কাছে যান। এবার তারা আরও কঠিন ও বিভ্রান্তিকর ভবিষ্যৎবাণী করে। তারা তাকে সতর্ক করে, "Beware Macduff, ম্যাকডাফের থেকে সাবধান থাকো।" তারপর বলে, "None of women born shall harm Macbeth", কোনো নারীজাত মানুষ ম্যাকবেথকে ক্ষতি করতে পারবে না। এবং শেষে, "Macbeth shall never vanquished be until great Birnam wood to high Dunsinane hill shall come against him", যতক্ষণ না বার্নাম বন ডুনসিনেন পাহাড়ে এসে পৌঁছাবে, ততক্ষণ ম্যাকবেথ পরাজিত হবে না। এই ভবিষ্যৎবাণীগুলো ম্যাকবেথকে আত্মবিশ্বাসী করে তোলে। সে মনে করে যে মানুষ সাধারণত নারীজাত হয়, তাই কেউই তাকে মারতে পারবে না। আর একটি বন পাহাড়ে সরে আসা অসম্ভব। তাই সে আর কোনো ভয় করে না। কিন্তু লেডি ম্যাকবেথের অবস্থা আরও খারাপ দিকে এগো। তিনি রাতের অসুস্থতায় ভোগেন। তিনি ঘুমের মধ্যে হাঁটতে থাকেন এবং তার হাত ধোয়ার চেষ্টা করেন, কারণ সেখানে রক্তের দাগ রয়েছে বলে তার বিশ্বাস। তিনি বলেন, "আউট, ড্যামড স্পট! আউট, আই সে, বাহিরে যাও, অভিশপ্ত দাগ!" এই দৃশ্যটি নাটকের এক বিস্ময়কর মানসিক বিশ্লেষণ। লেডি ম্যাকবেথ এখন তার নিজেই করা অপরাধের ভারে চাপা পড়েছেন। তার স্ত্রীর এই অবস্থা দেখে ম্যাকবেথ প্রথমবারের মতো অনুভব করেন যে তার জীবন অর্থহীন হয়ে গেছে। সময়ের সাথে সাথে ম্যাকডাফ ইংল্যান্ডে পালায় এবং প্রিন্স ম্যালকমের সাথে যোগ দেন। ম্যালকম ডাঙ্কানের পুত্র। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড তাকে সুস্থ করে তোলেন। ম্যালকম এবং ম্যাকডাফ ম্যাকবেথকে পরাজিত করার পরিকল্পনা করেন। ম্যাকবেথ জানতে পারেন যে ম্যাকডাফ তাকে শত্রু হিসেবে দেখছে। তিনি রেগে গিয়ে ম্যাকডাফের স্ত্রী ও সন্তানদের হত্যা করার নির্দেশ দেন। এই নির্মমতা তাকে আরও বেশি বিচ্ছিন্ন করে দেয়া। স্কটল্যান্ডের মানুষ আর তাকে সমর্থন করে না। বারল এর সময় আসে। ম্যালকম এবং ম্যাকডাফ সৈন্য নিয়ে ম্যাকবেথের বিরুদ্ধে এগিয়ে চলে। ম্যাকডাফের সৈন্যরা বার্নাম বনের শাখা-প্রশাখা কেটে নিয়ে যায়, যাতে তাদের সৈন্য সংখ্যা গোপন থাকে। এভাবেই বার্নাম বন ডুনসিনেন পাহাড়ে সরে আসে, এই ভবিষ্যৎবাণী সত্য হয়।
ম্যাকবেথ বুঝতে পারেন যে তার ভুল হয়েছিল। তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব। তার স্ত্রী লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেন। তার মৃত্যুর খবর শুনে ম্যাকবেথ একটি বিখ্যাত একক গান গাওয়া শুরু করেন, যা সাহিত্যের অন্যতম সুন্দর কবিতা হিসেবে পরিচিত। তিনি বলেন, থমারাও অ্যান্ড থমারাও অ্যান্ড থমারাও। Life's but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage and then is heard no more, আগামীকাল এবং আগামীকাল এবং আগামীকাল। জীবন কেবল একটি চলাছায়া, একজন দরিদ্র অভিনেতা যিনি স্টেজে তার ক্ষণিকের জন্য নাচগান করেন এবং তারপর আর কেউ তাকে শোনেন না। এই মুহূর্তে ম্যাকবেথের পুরো জীবনের অর্থহীনতা এবং শূন্যতা প্রকাশ পায়। তিনি ক্ষমতা, প্রাসাদ, সবকিছু হারিয়েছেন এবং তার নিজের অস্তিত্বের কোনো তাৎপর্য বাকি নেই। যুদ্ধের মাঠে ম্যাকবেথ ম্যালকমের সেনাপতি ম্যাকডাফের সাথে লড়াই করেন। ম্যাকডাফ বলেন যে তিনি প্রসবকালীন জটিলতা জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি কি নারীজাত কি নয়। এভাবেই ম্যাকবেথের শেষ আশাও ভেঙে যায়। ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করেন। ম্যাকডাফ ম্যাকবেথের মাথা কেটে নিয়ে ম্যালকমের কাছে আনেন। অবশেষে ম্যালকম স্কটল্যান্ডের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হন। তার ভাষণে তিনি প্রতিটি নাইট উপাধি প্রদান করেন এবং দেশটি পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন। নাটকটি শেষ হয় শান্তি ও আইনের পুনরুদ্ধারের সাথে, যদিও পুরো যাত্রাটি ছিল রক্তপাত, বিশ্বাসঘাতকতা এবং মানসিক বিপর্যয়ের। এখন আসুন আমরা এই নাটকের কিছু গুরুত্বপূর্ণ থিম বা বিষয়বস্তুর উপর আলোকপাত করি। প্রথম বিষয়টি হল ক্ষমতার লোভ। ম্যাকবেথ শুরুতে একজন বীর সেনাপতি ছিলেন যারা দেশের জন্য লড়াই করতেন। কিন্তু ভূতদের ভবিষ্যৎবাণী এবং তার স্ত্রীর উত্তেজনায় তার মনে ক্ষমতার লোভ জাগে। এই লোভ তাকে ধীরে ধীরে নৈতিকতার পথ থেকে সরিয়ে দেয়া। শেক্সপিয়র দেখিয়েছেন যে ক্ষমতার লোভ মানুষকে কতটা দুষ্টু এবং নির্মম করে তুলতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাসঘাতকতা। রাজা ডাঙ্কানকে হত্যা করা কেবল একজন সেনাপতির দোষ নয়, এটি একজন অতিথি এবং একজন ভাগ্নে হিসেবে বিশ্বাসঘাতকতা। শেক্সপিয়র এই বিশ্বাসঘাতকতার মাধ্যমে দেখিয়েছেন যে যখন একজন নেতা আইন ও নৈতিকতা লঙ্ঘন করে ক্ষমতা দখল করেন, তখন সেই নেতার শাসনাবধানে বিশৃঙ্খলা ও ভয় দেখা দেয়া। স্কটল্যান্ড ম্যাকবেথের শাসনে এক অস্বাভাবিক রাতে পরিণত হয়, যেখানে পাখিরা ডানা মেলে না, ঘোড়া একে অপরের গলা টিপে খেয়ে ফেলে এবং প্রাকৃতিক আইন লঙ্ঘিত হয়। তৃতীয় বিষয়টি হল মানসিক ভারসাম্যের পতন। ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ উভয়েই তাদের অপরাধের পর মানসিকভাবে ভেঙে পড়েন। ম্যাকবেথ ভয়ে কাঁপেন, তার চোখে ধূসরতা আসে এবং তিনি আর ঘুমন। লেডি ম্যাকবেথ হ্যালুসিনেশন বা বিভ্রম দেখতে শুরু করেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। শেক্সপিয়র দেখিয়েছেন যে অপরাধের শাস্তি কেবল আইনি নয়, এটি মানসিকও। একজন মানুষ যখন তার নিজের অন্তরাত্মাকে হত্যা করে, তখন তিনি আর কখনো শান্তিতে থাকতে পারেন না। চতুর্থ বিষয় হল পুরুষত্ব এবং নারীত্বের ধারণা। নাটকে লেডি ম্যাকবেথ প্রায়ই ম্যাকবেথকে তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন যে তিনি যদি প্রতিশ্রুতি দিয়ে থাকি, তবে তিনি এমন কঠোর হৃদয়ও রাখতে পারি যা মায়ের দহন করা শিশুর মুখ থেকে দুধও ছিঁড়ে নিতে পারে। এই ধারণাটি দেখায় যে নাটকে পুরুষত্ব কেবল শক্তি নয়, বরং নির্মমতা এবং নিষ্ঠুরতার সাথে সম্পর্কিত। ম্যাকবেথ তাকে প্রমাণ করার চেষ্টা করেন যে তিনি যথেষ্ট পুরুষ, এবং এই চেষ্টায় তিনি তার নৈতিকতা বিক্রি করেন। পাঁচম বিষয় হল ভাগ্য বনাম ইচ্ছাশক্তি। ভূতদের ভবিষ্যৎবাণী কি ম্যাকবেথকে বাধ্য করেছে? না। ম্যাকবেথ শুরুতে ভূতদের কথা শুনেও কোনো কাজ করেননি, যদি না লেডি ম্যাকবেথ তাকে উত্তেজিত করতেন। অর্থাৎ ভাগ্য শুধু সুযোগ দিয়েছে, কিন্তু কাজটি করা হয়েছে ম্যাকবেথের নিজের ইচ্ছাশক্তি এবং তার স্ত্রীর প্ররোচনায়। শেক্সপিয়র দেখিয়েছেন যে মানুষের নিজের পছন্দ এবং সিদ্ধান্তই তাদের ভাগ্য নির্ধারণ করে। লেখকের দৃষ্টিভঙ্গি বা শেক্সপিয়র এন পার্সপেক্টিভ নিয়েও কিছু বলা প্রয়োজন। শেক্সপিয়র এই নাটকটি লিখেছিলেন জেমস প্রথমের রাজত্বকালে। জেমস প্রথম ছিলেন স্কটল্যান্ডের রাজা এবং ভূতপ্রেত বা উইচারদের উপর তার গভীর আগ্রহ ছিল। এছাড়াও গুনহাউস, গানপাউডার প্লট নামক এক ষড়যন্ত্রের পর ব্রিটেনে রাজা হত্যার বিরোধিতা খুব তীব্র ছিল। তাই শেক্সপিয়র রাজা হত্যা এবং বিশ্বাসঘাতকতার বিষয়টি খুব স্পষ্টভাবে এবং নিন্দা করেছেন। তিনি দর্শকদের বুঝিয়েছেন যে রাজা হত্যা করা ঈশ্বরের ইচ্ছার বিরোধী এবং তা দেশের জন্য মঙ্গলকর নয়। চরিত্রগুলোর বিশ্লেষণ করলে আমরা দেখি যে ম্যাকবেথ একজন ট্র্যাজিক রো। তার একটি ত্রুটি বা হ্যামার্শিয়া ছিল, তার লোভ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। এই ত্রুটির কারণেই তিনি পতন ঘটে। তিনি শুরুতে ভালো মানুষ ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি একজন খলনায়কে পরিণত হন। এই পরিবর্তনটি নাটকের সবচেয়ে আকর্ষণীয় অংশ। একজন বীর সেনাপতি কিভাবে একজন ক্রূর হত্যাকারীতে পরিণত হলেন, তা শেক্সপিয়র অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। লেডি ম্যাকবেথও একজন জটিল চরিত্র। তিনি প্রথমে অত্যন্ত কঠোর এবং আবেগহীন মনে হন, কিন্তু শেষে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার পতন ম্যাকবেথের চেয়েও বেশি করুণ। কারণ ম্যাকবেথ ধীরে ধীরে একজন নির্মম প্রাণীতে পরিণত হয়, কিন্তু লেডি ম্যাকবেথ তার নিজেরই অনুভূতির কাছে হার মানেন। তার হাত ধোয়ার দৃশ্যটি নাটকের সবচেয়ে শক্তিশালী দৃশ্যগুলোর একটি। এটি প্রমাণ করে যে অপরাধের স্মৃতি কখনো মুছে যায় না। সালস নাটকের ভাষা এবং শৈলী নিয়েও কিছু কথা বলা প্রয়োজন। শেক্সপিয়রের ভাষা অত্যন্ত কাব্যিক এবং প্রতীকী। তিনি বিভিন্ন জিনিসের মাধ্যমে মানুষের মানসিক অবস্থা প্রকাশ করেন। উদাহরণস্বরূপ, রক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ম্যাকবেথের হাতে রক্তের দাগ কেবল শারীরিক নয়, এটি তার অপরাধবোধের প্রতীক। আকাশ এবং পৃথিবীর অস্বাভাবিক ঘটনাগুলো, যেমন দিনের বেলায় ঘটা গ্রেপ্তার, প্রাকৃতিক বিশৃঙ্খলা এবং পশুদের অস্বাভাবিক আচরণ, মানুষের অপরাধের প্রভাব দেখায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক হল ঘুম। ম্যাকবেথ খুনের পর বলেন যে তিনি আর কখনো ঘুমুতে পারবেন না। স্লিপ নো মোর। ম্যাকবেথ ডাজ মার্ডার স্লিপ, ঘুম শান্তি এবং নির্দোষতার প্রতীক।
ম্যাকবেথ ঘুম হত্যা করেছেন, তাই তিনি আর শান্তিতে ঘুমাতে পারেন না। লেডি ম্যাকবেথও ঘুমের মধ্যে হাঁটতে থাকেন, যা তার অন্তরের অশান্তি দেখায়। ম্যাকবেথ নাটকের আধুনিক প্রাসঙ্গিকতাও খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনেও ক্ষমতার লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নেতাদের নৈতিক পতন আমাদের চারপাশে দেখা যায়। ম্যাকবেথের গল্প আমাদের সতর্ক করে যে ক্ষমতা যখন নৈতিকতার উপর ভিত্তি করে না, তখন তা ধ্বংসের দিকে নিয়ে যায়। এছাড়া মানসিক স্বাস্থ্যের বিষয়টিও আধুনিক সমাজে খুব গুরুত্বপূর্ণ। ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের মানসিক অসুস্থতা আজকের দিনে টিএমডি, ট্রমা এবং ফেস্টের উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। নাটকটির শেষ অংশটি খুবই দ্রুতগতির। ম্যাকবেথের পতন এবং ম্যালকমের উত্থান খুব কম সময়ে ঘটে। এটি দেখায় যে যখন একটি অমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তখন তা খুব দ্রুতই ভেঙে পড়ে। ম্যালকম একজন ন্যায়পরায়ণ নেতা, তিনি স্কটল্যান্ডকে পুনর্গঠন করেন। তার শাসনাবধানে শান্তি ফিরে আসে। এটি শেক্সপিয়রের এই বার্তা দেয় যে ন্যায়বিচার এবং আইনের শাসনই দেশের উন্নতির মূল চাবিকাঠি। আমরা যদি নাটকের কিছু উক্তি বিশ্লেষণ করি, তবে আমরা দেখতে পাব যে শেক্সপিয়র কিভাবে ছোট ছোট বাক্যে গভীর অর্থ প্রকাশ করেছেন। যেমন ফেয়ার ইজ ফো অ্যান্ড ফো ইজ ফেয়ার, সুন্দর জিনিস কুৎসিত এবং কুৎসিত জিনিস সুন্দর। এই বাক্যটি নাটকের মূল থিমকে নির্দেশ করে। যা দেখতে ভালো লাগে তা সবসময় ভালো হয় না, এবং যা দেখতে খারাপ লাগে তা সবসময় খারাপ হয় না। ম্যাকবেথের ক্ষমতা দখলও একই রকম ছিল। শুরুতে এটি একটি সম্ভাবনা বলে মনে হয়েছিল, কিন্তু শেষে তা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। অন্য একটি গুরুত্বপূর্ণ উক্তি হল ম্যাকবেথের নিজের সম্পর্কে তার বর্ণনা। তিনি বলেন যে তার জীবন a tale told by an idiot, full of sound and fury, signifying nothing, একজন মূর্খের বলানো গল্পের মতো, যা শব্দ এবং কোলাহলে পূর্ণ, কিন্তু কোনো অর্থ বহন করে না। এই উক্তিটি নাটকের সবচেয়ে বিখ্যাত উক্তিগুলোর একটি। এটি দেখায় যে ক্ষমতার লোভে মানুষ কিভাবে তার জীবনের অর্থ হারিয়ে ফেলে। শেক্সপিয়রের নাটক ম্যাকবেথ কেবল একটি রাজা হত্যার গল্প নয়, এটি মানুষের অন্তরের গভীরে লুকিয়ে থাকা অন্ধকারের গল্প। এটি আমাদের প্রশ্ন করে যে আমরা কতটা নৈতিক। আমরা কি আমাদের লোভের কাছে নিজেকে বিলীন করে দেব, এবং আমরা কি আমাদের অপরাধবোধের কাছে হার মানব? এই প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক। নাটকটির মঞ্চায়ন বা টিভি সিনেমা রূপান্তর খুব জনপ্রিয়। বিভিন্ন নির্দেশক এই নাটককে নতুন নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন। কিছু রূপান্তরে ম্যাকবেথকে একজন যুদ্ধাপরাধী হিসেবে দেখানো হয়েছে, আবার কিছু রূপান্তরে তাকে একজন মানসিক রোগী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু মূল নাটকের শক্তিশালী মানসিক বিশ্লেষণটি সর্বদাই প্রাসঙ্গিক থাকে। আমরা যদি ব্যাংকর চরিত্রটি বিচার করি, তবে আমরা দেখতে পাব যে তিনি ম্যাকবেথের বিপরীতে একজন নৈতিক ব্যক্তিত্ব। তিনি ভূতদের কথা শুনেও তার পক্ষে কোনো কাজ করেন না। তিনি বিশ্বাস করেন যে ভাগ্য যা হওয়ার তা হবে। কিন্তু ম্যাকবেথের ক্ষমতার লোভ তাকেও বিপদে ফেলে। ব্যাংকর মৃত্যুর পর তার পুত্র ফ্লিঞ্চ ব্যাংকো ব্রিটেনের রয়্যাল ফ্যামিলির সাথে যুক্ত হন, কারণ জেমস প্রথম ব্যাংকর বংশধর ছিলেন। এটি ইতিহাস এবং নাটকের একটি রোমাঞ্চকর সংযোগ। লেডি ম্যাকবেথের চরিত্রটি ফেমিনিস্ট ক্রিটিক্স বা নারীবাদী সমালোচকদের মধ্যে খুব আলোচিত। কিছু সমালোচক তাকে একজন শক্তিশালী নারী হিসেবে দেখেন যিনি তার স্বামীর চেয়ে বেশি বুদ্ধিমান এবং দৃঢ়প্রতিজ্ঞ। অন্যরা তাকে একজন অস্বাভাবিক নারী হিসেবে দেখেন যিনি তার নারীত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু শেষে তার পতন দেখায় যে সমাজে নারীরা যদি তাদের প্রকৃত প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, তবে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। ম্যাকবেথ নাটকের ভাষায় ব্যবহৃত বিভিন্ন রূপক এবং প্রতীকী ভাষা খুব সুন্দর। শেক্সপিয়র রক্ত, অন্ধকার, ঘুম এবং প্রাকৃতিক অস্বাভাবিকতার মাধ্যমে মানবিক পতনকে চিত্রিত করেছেন। এই প্রতীকী ভাষা নাটকটিকে একটি সাধারণ রাজনৈতিক নাটকের থেকে উন্নত করে তুলেছে এবং একে একটি মহাকাব্যিক ট্র্যাজেডি করে তুলেছে। আজকের আলোচনাটি খুবই সংক্ষিপ্ত ছিল, কিন্তু আশা করি এটি আপনাকে ম্যাকবেথ নাটকের মূল সূত্র বুঝতে সাহায্য করেছে। নাটকটি পড়া বা দেখা খুবই উপভোগ্য। এটি আপনাকে চিন্তা করতে বাধ্য করবে এবং আপনার নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে প্রশ্ন তুলবে। শেক্সপিয়রের এটি সহস্রাব্দ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে এবং আগামীতেও করবে। যদি আপনি এই নাটক সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তবে আপনি মূল নাটকটি পড়তে পারেন। এছাড়া বিভিন্ন বিশ্বস্ত সাহিত্য সমালোচকদের রচনাও পড়া যেতে পারে। তবে মনে রাখবেন, ম্যাকবেথ কেবল একটি নাটক নয়, এটি মানুষের মনের এক গভীর অন্বেষণ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনি এই সংক্ষিপ্ত বিশ্লেষণটি উপভোগ করেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি বিখ্যাত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বিদায় এবং শুভরাত্রি।